আপনারা জানেন যে করোনার এই সংকটকালের মধ্যে থেকেই আসলে আগামীকালকে নতুন করে জীবন শুরু করতে হবে আমাদের সবাইকে। এবং এটাকে এক অর্থে বলা হচ্ছে যে নিউ লাইফে আসলে আমাদের জীবনটা কেমন যাবে, খুব নতুন করে আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে। আমরা হয়তো অনেকে খুব স্বাধীনভাবে চলাফেরা করতাম, কাজে যোগদান করতাম, কিন্তু আগামীকাল থেকে যখন একটু অন্যভাবে আমাদেরকে কাজে যোগদান করতে হবে, যেমন হয়তো আগে কখনো কর্মক্ষেত্রে মাস্ক পরে সারাদিন আমরা অফিস করতাম না, হয়তো আমাদের হাতে গ্লাভস থাকতো না, হয়তো আমরা কখনো ফেস শিল্ড ব্যবহার করতাম না, কিন্তু আসলে কালকে থেকে আমরা যখন কাজে জয়েন করব তখন আমাদের জীবন আচরণটাই বা কেমন হবে। আর এর মধ্যে দেখা গেছে যে অনেকেই আছেন এই মুহূর্তে প্রেগনেন্সি পজিটিভ ধরা পড়েছে, অনেকে প্রেগনেন্সির মাঝপথে আছেন, অনেকে হয়তো ডেলিভারির সময় এগিয়ে গেছে। তারাও হয়তো ভাবছেন যে এই মুহূর্তে কি সংক্রমণ বাড়বে, এই মুহূর্তে কি আমার প্রেগনেন্সি কোনো ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত আমাদের আজকের যে আয়োজন, নুভিস্তা ফার্মার সৌজন্যে আই হেলথ অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে এখানে আমরা একজন বিশেষজ্ঞর সঙ্গে কথা বলি, এবং আপনারা জেনে খুশি হবেন আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের কিংবদন্তি একজন চিকিৎসক, যিনি একেবারেই কাজ করে গেছেন তৃণমূল পর্যায় থেকে, সব সময় নারী স্বাস্থ্য নিয়ে, এবং অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের প্রাক্তন সভাপতি, এবং ফার্টিলিটি স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশের বর্তমান সভাপতি, আমাদের সকলের শিক্ষক অধ্যাপক টি.এ. চৌধুরী স্যার। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে। আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে যে আমরা তো শুধু কথা বলি না, আপনারা আজকে স্যার আছেন এই জন্য অনেক আগে থেকে বিভিন্ন প্রশ্ন পাঠানো শুরু করেছেন, এবং এখনো আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারবেন। তাও একটু নিয়মটা বলে দিচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে ফেসবুক পেজটি আছে সেখানে আপনি আপনার মতামত জানাতে পারেন, প্রশ্ন পাঠাতে পারেন, এবং আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর শারমিন আব্বাসী। স্যার, আসলে প্রথমেই যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আজকে আপনি অতিথি হিসেবে আছেন জেনে আপনার প্রচুর রোগী এবং প্রচুর দর্শক প্রথম থেকে এত প্রশ্ন পাঠিয়েছে, এবং আমরা চেষ্টা করব যে স্যার প্রত্যেকে যেন আমরা একটু উত্তরটা দিতে পারি এবং একটু আশ্বস্তের জায়গাটা তৈরি করতে পারি। কোভিড-19 একটি বৈশ্বিক সংকট, আমরা সবাই জানি, এবং একটা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আসলে কোনো রাষ্ট্রই কিন্তু স্যার তৈরি থাকে না। তারপরেও সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। আগামীকাল থেকে আসলে সবাইকে কাজে ফিরতে হবে। বাড়ির যিনি প্রেগনেন্ট উইমেন আছেন তিনিও হয়তো কাজে ফিরবেন, অথবা তিনি ঘরে থাকলেও তার লাইফ পার্টনার অথবা পরিবারের কোনো সদস্য হয়তো কাজে ফিরবেন। এক্ষেত্রে যে প্রেগনেন্ট মারা আছেন তারা স্যার আপনার কাছে প্রশ্ন রেখেছেন যে কালকে থেকে কি তাদের জীবনটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিনা, কিংবা এই ঝুঁকি থেকে আসলে বাঁচারই বা সহজ উপায় কি আছে স্যার? ধন্যবাদ। আচ্ছা, যদি একজন মহিলা গর্ভবতী হন, তিনি তো সাধারণ মানুষ থেকে আলাদা না। পরিবারের সবার সঙ্গে উনি থাকছেন, চলাফেরা করছেন, এবং পরিবারের লোকজনও বাইরে যাচ্ছেন। উনি হয়তো কোনো কোনো ক্ষেত্রে নিজেও বাইরে যেতে পারেন, অথবা হয়তো ঘরে থাকলেন, কিন্তু তার ঘরের মধ্যে যারা লোকজন আছে তারা তো বাইরে যাচ্ছেন, ফিরে আসছেন, আবার যাচ্ছেন। তো ঝুঁকি কিন্তু তাদের সবার মতোই। এখন কথা হলো যে একটা জিনিস হয়তো আমরা বলবো একটু ফেভারেবল, সেটা হলো যে বেশিরভাগই গর্ভবতী মহিলার বয়স আপেক্ষিকভাবে অনেকটা কম, এবং আমরা এ যাবৎ দেখে এসেছি যে বয়স বেশি হলে তার সঙ্গে আনুষঙ্গিক যে অসুখ বিসুখ থাকে তাতে এই করোনার আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং খালি সম্ভাবনা যে বেশি তা না, একবার করোনায় আক্রান্ত হলে তার থেকে বেরিয়ে আসাটাও তাদের পক্ষে অনেক শক্ত হয়ে যায়। তো মহিলাদের, যারা গর্ভবতী মহিলা আছেন, তাদের ভালো দিকটা হলো যে তাদের বয়স কম। তবে বয়স কম হলেই যে তারা আক্রান্ত হবেন না এটা কিন্তু ঠিক না। 2 নম্বর কথা, সুতরাং তাদেরকে স্বাভাবিক যে সমস্ত সাবধানতা আমরা অবলম্বন করতে বলি সবগুলোই কিন্তু তাদের বেলাও প্রযোজ্য, খুব একটা আলাদা কিছু না। যেমন ঘরের মধ্যে হয়তো সবসময় সম্ভব হবে না, কিন্তু বাইরের লোকের থেকে সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে, ঘন ঘন হাত ধোয়া, তারপরে অন্যান্য যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলতে হবে। এখন প্রশ্ন হলো যে এই সময় গর্ভাবস্থায় যদি কেউ করোনা হয়, এটা তো হয়তো উপসর্গ নিয়েও দেখা দিতে পারে, উপসর্গ ছাড়াও হতে পারে। ওই অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কিনা, তো এটা কিন্তু এখন পর্যন্ত কোনো জরিপ করা তো সম্ভবই না, কারণ ক্ষতি হবে কিনা সেটা তো
বুঝবো আমরা সন্তানের জন্ম হওয়ার পরে, বেশ কিছুদিন পরে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ আমরা দেখি নাই। তবে একটা জিনিস আমরা বলবো, যে জিনিসটা আমরা জানি না সেখানে পা না দিলেই ভালো। সুতরাং যারা সন্তানের চেষ্টা করছেন, যারা মানে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের এই সময়টা বোধহয় আরো 2-3 মাস অপেক্ষা করে চেষ্টা করলে ভালো হয়, যখন পরিস্থিতির আরো অনেকটা উন্নতি হবে। আর যারা অলরেডি গর্ভবতী হয়ে গেছেন তাদেরও কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে চিন্তার খুব একটা কারণ নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে করোনার কোনো ক্ষেত্রে খুব বেশি জ্বর হয়, যদি টেম্পারেচার খুব বেশি ওঠে তাহলে কিন্তু এটা গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং জ্বর বেশি উঠতে দেওয়া যাবে না। জ্বর যদি 100 কি 101-এর উপর উঠে যায় তাহলে প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিতে হবে। আর অতিরিক্ত সাধারণ প্রিকশন ছাড়া অন্য কোনো সাবধানতা আমার মনে হয় নেওয়ার মতো নাই। তবে উনি যাদের সংস্পর্শে থাকবেন, উনি নিজেও যদি বাইরে না যান, তারা যত কম বাইরে যান ততই ভালো। বারবার যাওয়ার চেয়ে সবগুলো কাজ একসাথে গুছিয়ে নিয়ে করে নিয়ে আসলে ভালো হয়। আমরা চাই না যে উনি যাদের সঙ্গে আছেন, স্বামী অথবা অন্যান্য আত্মীয় স্বজন, তার থেকে যাতে সংক্রমণটা না হয়। উনি বাইরে না গেলেও তো ঘরের মানুষের কাছ থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা থাকে। জি স্যার, মৃত্তিকারা উনি আপনার একজন রোগী, তিনি প্রশ্ন করেছেন তার পিসিও আছে, আপনি প্রেগনেন্সি হওয়ার জন্য প্রচুর ওষুধ দিয়েছিলেন এবং এই মুহূর্তে উনি 7 সপ্তাহের প্রেগনেন্সি আছে ওনার। 6 সপ্তাহে তার হালকা ব্লিডিং হয়েছে, কখনো লাল কখনো কালচে, এবং 6 সপ্তাহে উনি একটা আল্ট্রাসাউন্ড করেছিলেন, হার্টবিট আসেনি। বর্তমানে উনি ফলিসন খাচ্ছেন, জেস্ট্রানল খাচ্ছেন, মেটফরমিন খাচ্ছেন, এইচপিসি ইনজেকশন নিচ্ছেন, মাইক্রোজেস্টো খাচ্ছেন। তো এক্ষেত্রে স্যার উনি এই মুহূর্তে আর কি করতে পারেন, কিংবা আগামীতে কবেই বা আবার সেকেন্ড আল্ট্রাসাউন্ড করাবেন? আসলে উনি ওষুধ যা দরকার তার চেয়ে বেশি অনেকটা খাচ্ছেন। তবে আমার যেটা মনে হয় যে একটা আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। কোনো কোনো সময় এমনও হয়, যেহেতু উনি পিসিওর রোগী, ওনার মাসিক হয়তো অনিয়মিত ছিল, সুতরাং সাধারণভাবে আমরা যেভাবে হিসাব করি সেই হিসাবটা কিন্তু ওনার বেলায় প্রযোজ্য নাও হতে পারে। যেমন ওনার যদি মাসিক 2 মাসের বন্ধ থাকে, গর্ভাবস্থা কিন্তু তার 2 মাস না হয়ে 1.5 মাসও হতে পারে। তো সুতরাং আমার অ্যাডভাইস হবে যে আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করা, এবং এটা ওনারা 2 সপ্তাহ বলেন যারা আল্ট্রাসোনোগ্রাফি করেন। আমি মনে করি যে 7 দিন কি 10 দিন পরে একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে অনেকটা ধারণা করা যাবে যে বাচ্চা সুস্থ আছে কিনা, এবং এই আল্ট্রাসোনোগ্রাফির কোনো ক্ষতিকর প্রভাব এখন পর্যন্ত আমরা জানি না। তো সুতরাং উনি 7 থেকে 10 দিন পরে আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে পারলে অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন বাচ্চা ভালো আছে কিনা। জি স্যার, ওই আল্ট্রাসাউন্ডে যদি হার্টবিট না আসে তাহলে কি করণীয় আছে স্যার? সেটাই তো হলো সমস্যা, কারণ পরপর 2টো আল্ট্রাসাউন্ডে যদি আমরা হার্টবিট না পাই, অথচ বাচ্চার যদি প্রেগনেন্সির ডিউরেশন মোটামুটি ঠিক থাকে, তাহলে কিন্তু একটু যথেষ্ট সম্ভাবনা আছে যে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা আমরা এখনো বলছি না দ্বিতীয় আল্ট্রাসোনোগ্রাফিটা না দেখা পর্যন্ত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মানে মন্দের মধ্যে ভালো যেটা আমি বলবো, যে যদি আল্লাহ না করুক কেউ প্রেগনেন্সি নষ্ট হয়ে যায়ও, তবুও মনে করতে হবে যে ওষুধের চিকিৎসায় তার যখন কাজ হয়েছে একবার, পরবর্তীতেও কিন্তু এই প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো সুতরাং সেটাই মন্দের ভালো। তবে আমরা এখনো কোনো জাজমেন্ট দিচ্ছি না, আমরা আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি অবশ্যই দেখতে চাইবো, তারপরে আমরা ডিসাইড করব যে ওনার কি করা উচিত। স্যার, আরেকজন প্রশ্ন করেছেন যে তার পিসিও আছে, তো পিসিও রোগীরা কি কখনো নরমালি চেষ্টা করতে পারবেন, নাকি প্রথম থেকেই স্যার ওভুলেশন ইন্ডাকশন খেয়ে প্রেগনেন্সির চেষ্টা করবেন? না না, অনেক অনেক পিসিও পেশেন্টের প্রেগনেন্সি হয়। অনেকে তো নিজেরাও বুঝতে পারে না, ইরেগুলার মাসিক হচ্ছে, হঠাৎ চিকিৎসার জন্য আসলে দেখা গেল যে তারা প্রেগনেন্ট। তো প্রেগনেন্সি হবে না যে এমন কোনো কথা না। তবে যেহেতু হরমোনের গোলমাল তাদের থাকে,
প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কিছুটা কম। তো সেইখানে ওষুধপত্র দিলে, চিকিৎসা করলে প্রেগনেন্সির সম্ভাবনাটা বাড়ে। জি। তবে একটা জিনিস আমি বলছি যে মেটফরমিন ট্যাবলেটটা মানে প্রেগনেন্সি হয়ে গেল আর সব ঠিক হয়ে গেল এটাও না। এদেরকে আমরা বলি এদের প্রেগনেন্সি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে প্রথম থেকে কিছু হরমোনাল সাপোর্ট আমরা দেই। আর মেটফরমিন যে ওষুধটা খাচ্ছে এটা যদি খেয়ে যায় তাহলে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা কিছুটা কমে। অনেকে মনে করে যে প্রেগনেন্সি হয়ে গেলে ওষুধ খাওয়ার আর দরকার নেই, কিন্তু আমরা বলি যে এই ওষুধটা কমপক্ষে 12 কি 16 সপ্তাহ পর্যন্ত খাওয়া উচিত। জি। স্যার, অনেকে ভয় পান যে এই ওষুধটা কি বাচ্চার কোনো ক্ষতি করতে পারে কিনা অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে। সেক্ষেত্রে কি কোনো ভয়ের কিছু আছে? না, এখন পর্যন্ত, কারণ এই ওষুধটা তো আমরা ডায়াবেটিসের জন্য দিয়ে থাকি। এই ওষুধ খাওয়াকালীন অনেক সময় পেশেন্ট প্রেগনেন্টও হন এবং এই ওষুধটা চলতে থাকে। পরবর্তীতে দেখা গেছে ওই সমস্ত বাচ্চার কোনো শারীরিক অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে বেশি না। তো সুতরাং আমরা এই কারণে ভয় পাওয়ার খুব একটা কারণ নাই। মেটফরমিন একটা খুবই নিরাপদ ওষুধ এবং এখন পর্যন্ত কোনো প্রমাণ নাই যে মেটফরমিন খেলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। জি। স্যার, বাংলাদেশ পার্লামেন্টের একজন সংসদ সদস্য আপনার কাছে প্রশ্ন করেছে যে তার ওয়াইফ প্রেগনেন্ট এই মুহূর্তে এবং সে আয়রন, ক্যালসিয়াম এবং গ্যাসের ওষুধ খাচ্ছে এবং এটা তার 6 মাসের প্রেগনেন্সি চলছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আয়রন এবং ক্যালসিয়াম যখন উনি একই সাথে নেন তার প্রচন্ড গ্যাস্ট্রিক ইরিটেশন হয় এবং সমস্যা হয়। এক্ষেত্রে এটা কি আরেকটু অন্য কোনো ভাবে নেওয়া যেতে পারে কিনা যাতে করে সমস্যাটা একটু কম হয় স্যার? আয়রন ট্যাবলেট যেটা আমরা বলি যে অনেক সময় এমটি স্টমাকে খেলে ইরিটেশন হয়, গ্যাস হতে পারে, সেজন্য অনেক সময় আমরা বলি যে খাবার পরে খেলে হয়তো এই জিনিসটা কম হতে পারে। ক্যালসিয়ামের বেলাও তাই, অনেকে সহ্য করতে পারে না। ক্যালসিয়াম ট্যাবলেটটা এফারভেসেন্ট ট্যাবলেট পাওয়া যায় যেটা শরবতের মতো করে খাওয়া যায়। তবে এই দুটো জিনিস কিন্তু খাওয়া উচিত এই কারণে যে প্রেগনেন্ট অবস্থায় প্রসূতি মা যে খাবারই খান না কেন তার মধ্যে কিন্তু তার নিজের এবং বাচ্চার যেটুকু প্রয়োজন সেইটুকু ক্যালসিয়াম আর আয়রন থাকে না। সুতরাং অতিরিক্ত এই দুটো উপাদান তার খাওয়া উচিত। উনি দুটো জিনিস করতে পারেন, একটু ভ্যারিয়েশন করে দেখতে পারেন বিভিন্ন সময় খেয়ে, যখন রাত্রে শোয়ার আগে শুলে হয়তো এই অসুবিধাগুলো কম হতে পারে। আরেকটা জিনিস এখন অবশ্য অনেকে বলছে যে আগে আমরা বলতাম যে এই ওষুধগুলো প্রত্যেক দিন খাওয়া উচিত। এখন কিছু কিছু এভিডেন্স আছে যে যদি প্রত্যেক দিন না খেয়ে সপ্তাহে যদি 3 দিনও উনি খান তাহলেও কিন্তু মোটামুটি তার আয়রনের রিকোয়ারমেন্টটা ফুলফিল হতে পারে। সুতরাং দুটো জিনিস আমরা করতে পারি, একটা আমরা সময়ের পরিবর্তন করে দিতে পারি, আরেকটা আমরা প্রত্যেক দিন ওষুধটা না খেয়ে ভাগ ভাগ করে তাকে ওষুধ খেতে বলতে পারি, সপ্তাহে 2 বার 3 বার 4 বার করে, যাতে সহ্যের মধ্যে থাকে, কিন্তু ওষুধটা একেবারে বাদ দেওয়াটা উচিত হবে না। জি। স্যার, আরেকজন প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে তো আসলে করোনা ক্রাইসিসের জন্য তারা হাসপাতালে ওভাবে যেতে পারছেন না। একটা আল্ট্রাসাউন্ড করিয়েছেন 3 মাসের প্রেগন্যান্সি তার ওয়াইফের। সেখানে স্যার বিপিডি এসেছে 3.54 সেন্টিমিটার, বাচ্চার ওয়েট এসেছে 144 গ্রাম অ্যান্ড ফিটাল হার্ট রেট হচ্ছে 150 বিটস পার মিনিট। 3 মাসের প্রেগন্যান্সি হিসেবে কি এটা ঠিক আছে কিনা স্যার? আমার তো মনে হয় সবকিছু দেখে মোটামুটি ঠিকই আছে। তবে এটা আলট্রাসোনোগ্রাফি যারা করেন তাদেরও মাপে একটু ডিফারেন্স হতে পারে। তবে ওনাদের একটা চার্ট আছে যে কোন প্রেগনেন্সির কোন সময় বাচ্চার কি সাইজ হওয়া উচিত, তো সেটার সঙ্গে যদি মিলে যায় তাহলে আমার মনে হয় চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে যেহেতু তার হার্টবিট বাচ্চার আছে, যে মাপ আমরা দেখলাম তাতে মনে হয় এটা ঠিক আছে, সুতরাং আপাতত সব কিছু ঠিক আছে। এই প্রথম 3 মাস উনি যদি কোনো ডাক্তারের চিকিৎসা নাও নিয়ে থাকেন তাহলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তবে এরপর থেকে তাকে রেগুলার চেক আপের মধ্যে থাকাটা উচিত।
ফেরিটি সোসাইটি অফ বাংলাদেশের প্রেসিডেন্ট। স্যার, প্রচুর ইনফার্টিলিটি রোগী আপনি জানেন আমাদের বাংলাদেশে আছে, এবং হয়তো কিছু নিয়মের কারণে গত 3 মাস ধরে তাদের চিকিৎসাও কিছুটা বন্ধ ছিল। অনেকের হাজবেন্ডরা বিদেশ থেকে এসেছে এই করোনা সংকটের জন্য, কেউ কেউ হয়তো 2 মাসের মধ্যে আবারও ফিরে যাবেন। কারো কারোর জন্য হয়তো আপনারা আইইউ এর প্ল্যান করেছিলেন, কারো কারোর জন্য ওভুলেশন ইন্ডাকশন। তো এই ক্ষেত্রে স্যার তাদের পক্ষ থেকে প্রচুর প্রশ্ন এসেছে আপনার কাছে যে ইনফার্টিলিটি চিকিৎসাগুলো কি এখন শুরু করার কোনো উপায় আছে কিনা, কারণ ওনারা তো 2-3 মাস পর আবারও প্রবাসে ফিরে যাচ্ছেন স্যার। এটা নিয়ে কিন্তু বিভিন্ন ফোরামে অনেক অনেক জায়গায় আলোচনা হচ্ছে, আমাদের উন্নত দেশেও হচ্ছে, আমাদের মতো দেশেও হচ্ছে। যেমন প্রথমে তো বলা হয়েছিল যে এটা একটা জরুরি চিকিৎসা না, তো সুতরাং অপেক্ষা করা যেতে পারে। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু মহিলার বয়স যায়, তাতে কিন্তু 6 মাস অপেক্ষা করলে তার সন্তান সম্ভাবনা অনেকটা কমে যাবে। তারপরে তুমি যেটা বললে যে অনেকে হয়তো অল্প সময়ের জন্য দেশে এসছেন, আমাদের কাছে বিদেশে কর্মরত বহু পরিবার আছেন যারা আসেন এখানে কাপল চিকিৎসার জন্য, কারণ ওইখানে একটা হলো চিকিৎসা ব্যয়বহুল, আরেকটা হলো যে ভাষার কিছু প্রবলেম আছে, কারণ ওনারা হয়তো সবকিছু বোঝাতে পারেন না ওই দেশের চিকিৎসকদের, এই জন্য দেশে এসে চিকিৎসা করতে ওরা প্রেফার করেন। এবং এখানে তো ইনডেফিনিট পিরিয়ড ওনারা থাকতে পারবেন না, সেই জন্য সব দেশে এখন একটা চিন্তা ভাবনা হচ্ছে যে এই যে এম্বার্গোটা ছিল এটা আস্তে আস্তে তুলে দেওয়া যায় কিনা। তো সেই জন্য আমরা বলবো যাদের সুযোগ সুবিধা আছে, বয়স আছে, তারা অপেক্ষা করবে, আর যাদের সময় সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে চিকিৎসা করতে হবে, না করলে এই সুযোগটা হয়তো তাদের চলে যাবে। সেখানে আমরা হয়তো আগামী মাস থেকে এই চিকিৎসা কিছুটা আমরা দেওয়া শুরু করব। এটা বিদেশেও সব জায়গায় মোটামুটি এই ধরনের গাইডলাইন দেওয়া আছে যে সীমিত আকারে এটা শুরু করতে হবে, কিন্তু যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত কোভিড-19-এর বিরুদ্ধে, সেগুলো সবই বলবৎ থাকতে হবে। যেমন আমরা চাই না যে একজন রোগী এসে আরেকজনকে ইনফেক্ট করুক, অথবা ডাক্তার নিজেই ইনফেক্টেড হয়ে যায়। সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে, এবং সেই সাবধানতার মধ্যেই আমাদের এই চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। এবং স্বাভাবিকভাবে মনে করতে হবে যে আমাদের জনবল এখন কম, অনেকে আসতে পারছেন না। আর 2 নম্বর হলো যে আমরা বেশি রোগী এখন একসঙ্গে দেখতেও চাই না, কারণ আমাদের সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। সুতরাং হয়তো অল্প অল্প করে, অল্প সংখ্যক, অল্প পরিসরে আমরা এই চিকিৎসাটা হয়তো শুরু করব। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। স্যার, আপনার কাছে আপনার একজন পেশেন্ট বলেছেন সেটি হচ্ছে যে ওনার আইভিএফ হয়েছিল, টুইন প্রেগনেন্সি ছিল, সেখানে একটা প্লাসেন্টা, 2টো বাচ্চা এবং 2টো অ্যামনিওটিক মেমব্রেন দেওয়া ছিল, এবং সেক্ষেত্রে আনফরচুনেটলি ওনার ওয়াইফের একটা বাচ্চার ডেলিভারি গতকালকে হয়ে গিয়েছে, 27 সপ্তাহের প্রেগনেন্সি স্যার। এখন আরেকটা বাচ্চা ভেতরে আছেন। এক্ষেত্রে স্যার ওনার এই মুহূর্তে কি করণীয় আছেন? সে হাসপাতালে ভর্তি আছেন, কিছু কি করণীয় আছে, নাকি যে বাচ্চাটি আছে সেটিকে ডেলিভারি করিয়ে ফেলতে হবে, কি করবেন স্যার? এটা অ্যাকচুয়ালি যে অবস্থা আছে, একটা বাচ্চা যদি বেরিয়ে যায় তাহলে সুনার অর লেটার আরেকটা বাচ্চা বেরিয়ে যাওয়া অলমোস্ট ইনএভিটেবল, এটা হয়তো থাকবে না। কিন্তু বাচ্চাটা যদি পেটের মধ্যে মরে গিয়ে থেকে যেত ভিতরে, তাহলে কিন্তু দ্বিতীয় বাচ্চাটা স্বাভাবিকভাবে বড় হতে পারে এবং ডেভেলপ করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের ধরে নিতে হবে যে সুনার অর লেটার তার এই দ্বিতীয় বাচ্চাটাও হয়তো বেরিয়ে যাবে। এটাকে এই অবস্থায় রাখার জন্য আমরা কোনো চেষ্টা করি না, তবে এটা কবে হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। জি স্যার, উনি সাথে প্রশ্নটা যোগ করেছেন যে তাহলে কি এখন সিজার করে দ্বিতীয় বাচ্চা ওনারা বের করে ফেলবেন কিনা? আসলে হচ্ছে কি, একটা বাচ্চা যদি বেরিয়ে যায়, একটা তুমি বলেছো প্ল্যাসেন্টা একটা আছে, জি সুতরাং কর্ড দিয়ে ইনফেকশন ভিতরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। যে বাচ্চার নাড়িটা কাটা হয়েছে সেটা তো খোলা, ওইখান দিয়ে তো ইনফেকশন যেতে পারে। আমার মনে হয় এই দিকের মধ্যে না গিয়ে ওই বাচ্চাটাও বোধহয় ডেলিভারি করিয়ে দেওয়াটা উচিত। এবং যেহেতু 29 সপ্তাহ বললেন, 29 27 সপ্তাহ স্যার। 27 সপ্তাহ, তবে জি তাদেরকে ভালোভাবে কাউন্সেলিং করতে হবে যে এই বয়সের বাচ্চাদের বাঁচার সম্ভাবনা খুবই কম। তবে জি মায়ের স্বার্থে বোধহয় আমার মনে হয় এই বাচ্চাটাকে তাড়াতাড়ি বের করে দেওয়া উচিত।
জি। স্যার প্রফেসর মরিয়ম ফারুকী আপনার কাছে প্রশ্ন করেছেন যে যারা পিসিও তারা যদি মেটফর্মিন নেয় লং টার্ম তাদের ক্ষেত্রে এসজিপিটি এন্ড সেরাম ক্রিয়েটিনিন টেস্টের কি কোনো প্রয়োজন আছে কিনা? সেরাম ক্রিয়েটিনিনের খুব বেশি প্রয়োজন আছে কিনা আমি জানি না, তবে লিভার ফাংশন টেস্ট এসজিপিটি অথবা এসজিওটি করা উচিত বছরে একবার কি দুইবার, কারণ লিভারের উপরে এর কিছুটা খারাপ এফেক্ট হতে পারে কেউ কেউ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা অত্যন্ত নিরাপদ ওষুধ। তো আমার মনে হয় ক্রিয়াটিনিন আমরা করি রেনাল ফাংশনটাও দেখার জন্য, তবে তার চেয়েও লিভার ফাংশন দেখাটা বোধ হয় আরো বেশি জরুরি। আছে এবং প্রেগন্যান্সি গুলো সাধারণত 7-8 সপ্তাহের দিকে এক ধরনের ব্লিডিং শুরু হয় প্রথমে, তারপরে অ্যাবর্শন হয়ে যায়। তো এটা স্যার কেন হচ্ছে? উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, 3টা প্রেগন্যান্সি লস হয়ে গেছে, ওভাবে সমাধানও পাননি। তো এখন তো ওনার একটা বাচ্চাও দরকার, উনি আসলে কি করবেন স্যার? আসলে রেকারেন্ট প্রেগনেন্সির লস এটা তো সারা পৃথিবীতেই একটা বিরাট সমস্যা, এবং এটা উন্নত দেশ অনুন্নত দেশ সব দেশেরই সমস্যা। অনেক চিকিৎসা চলছে, অনেক গবেষণা চলছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর কিন্তু সঠিক কোনো কারণ পাওয়া যায় না। একটা জিনিস আমরা যেটা মনে করি যে বাচ্চা যদি ক্রোমোজোমাল ত্রুটি থাকে, সেই ত্রুটিটা কিন্তু বারবারই হতে পারে, সেটা একটা বিরাট কারণ হতে পারে এবং সেটার উপরে আমাদের কেউ কোনো হাত নাই। তবে অনেক সময় হয় কি যে ইউট্রাসে যে লাইনিং থাকে যার মধ্যে বাচ্চাটা গিয়ে আর প্রথমে আটকায় এবং সেখানে গ্রো করতে থাকে, তার থেকেও কিছু রেসপন্স আসতে হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউট্রাস সেইভাবে রেসপন্ড করে না। তো এইগুলোর জন্য অনেকে অনেক কিছু চেষ্টা করেছে। কেউ বলছে যে ইউট্রাসের লাইনিংটা যদি আমরা একটুখানি কিউরেট করে দেই, খুঁচিয়ে দেই, একটু ইনজুরি করি, তারপরে যে রিয়াকশন হয়, রক্ত চলাচলটা বাড়ে, তাতে হয়তো পরবর্তীতে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা অতটা থাকবে না, কিন্তু সেটাও এখনো সম্পূর্ণভাবে প্রমাণিত না। অনেকে বলেন যে হরমোনের অভাবে হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত রোগীদের ব্লাডে হরমোনের লেভেল করে খুব বেশি পরিবর্তন পাওয়া যায় না। তো বেশিরভাগ এটা হলো যে ট্রিটমেন্ট আমরা এম্পিরিক্যাল দিয়ে যাই, জাস্ট পেশেন্টের মানসিক প্রশান্তির জন্য যে চিকিৎসা করা হচ্ছে, এইবার হয়তো প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে। তবে একটা জিনিস আসার কথা, যেটা বলা হয় যে পরপর 3টে অ্যাবর্শন হলেও যদি সে স্বাভাবিক যত্ন আমরা তাকে নেই, খাওয়া দাওয়া চলাফেরা মানসিকভাবে প্রস্তুতি করি, তাহলে কিন্তু তার চতুর্থ প্রেগনেন্সি কিন্তু 50% অথবা 60% সম্ভাবনা আছে এটা আর অ্যাবর্শন হবে না। তো সুতরাং জি। পেশেন্টকে যেটা সবচেয়ে বড়, সেটা হলো পেশেন্টের কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসা। যে অ্যাক্সিডেন্টগুলো হতে পারে, অনেকেরই হয়, কিন্তু এটা ইজ নট দি এন্ড অফ আওয়ার রিপ্রোডাক্টিভ লাইফ। জি। উনি চেষ্টা করেছে এরপর স্বাভাবিক যত্ন নিলে হয়তো এর পরের প্রেগনেন্সি আর এইভাবে নষ্ট না হতে পারে। জি। সাপোর্টটাই করতে পারতো। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইনে নুভিস্তা আয়োজিত আই হেলথ, এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার জি চৌধুরী স্যার। আপনারা প্রচুর প্রশ্ন পাঠাচ্ছেন, আমরা চেষ্টা করছি স্যারের কাছ থেকে উত্তর নেওয়ার জন্য, এবং আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজে আসলে প্রশ্নগুলো পাঠাতে হবে এবং এর মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। স্যার, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন এমডি মনোয়ারুল আবেদিন তার স্ত্রী সম্পর্কে। তার স্ত্রী আপনার পেশেন্ট, গত 3 মাস ধরে স্যার আপনার চিকিৎসা নিচ্ছিলেন, এখন 7 সপ্তাহ হয়েছে উনি কনসিভ করেছেন। ফার্স্ট প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস ছিল, এখনকার প্রেগনেন্সিতেও ডায়াবেটিস ধরা পড়েছে। আজ সকালে খাবার আগে তার ব্লাড সুগার লেভেল ছিল 8। এখন কি ধরনের ওষুধ খেতে হবে বা ইনসুলিন নিতে হবে কিনা স্যার? আসলে যদি খালি ফাস্টিং না করে ওনাকে হয়তো একটা ওজিটিটি করতে হবে, অথবা যদি ওজিটিটি নাও করেন, একটা ফাস্টিং আর একটা খাওয়ার 1.5 ঘন্টা পরে একটা ব্লাড সুগার করা উচিত। এটা দেখে হয়তো আমরা কিছুটা ধারণা করতে পারবো যে তার ডায়াবেটিস কতটুকু নিয়ন্ত্রণে আছে। তবে যেভাবে আছে আমার মনে হয় যদি খাওয়া দাওয়া কিছুদিন সঙ্গে সঙ্গে আমরা ওষুধপত্র দেই না, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে, একটু হাঁটাহাঁটি করে যদি দেখা যায় যে ব্লাড সুগারটা উনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে হয়তো এই অবস্থায় ওষুধ না খেলেও চলবে। আর যদি না কমে, ব্লাড সুগার যদি 6-এর উপরে থাকে আর যদি খাওয়ার পরে 8-এর উপরে চলে যায়,
তাহলে আমার মনে হয় তার ইনসুলিন শুরু করে দেওয়াটাই উচিত হবে। এবং সেই ইনসুলিনটা কিভাবে নেবেন, কি ডোজে নেবেন, কিভাবে নেবেন, এটা তো বাসায় বসে করা যাবে না, তাকে একটা প্রতিষ্ঠানে যেতে হবে। আমি অ্যাডভাইস করবো যে আমাদের বারডেম হাসপাতালে তো এই সুযোগ আছে, আউটডোর বেসিসে রুগী ওখানে দেখাও হচ্ছে, ওখানে গিয়ে একটা অ্যাডভাইস নিতে যে ইনসুলিন নিলে কি ধরনের ইনসুলিন উনি নেবেন, কয় বেলা নেবেন, সেটা তারা মোটামুটি নির্ধারণ করে দিবেন। জি এটা স্যার, অনেকে প্রশ্ন করে। জি স্যার। হবে না। জি স্যার, অনেকে বলেছেন যে এখন তো স্যার আসলে একটু সংকট সময় যাচ্ছে, যারা হয়তো বাইরে হাঁটতে যেতেন, ডায়াবেটিক রোগী বাইরে হাঁটতে যেতে পারছেন না, ঘরে থেকে খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে, একটু জীবন আচরণটা কেমন করলে স্যার এই মুহূর্তে একটু ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা যাবে? আমরা তো সবসময় বলি যে বাইরে মুক্ত বাতাসে চলাফেরা করলেই ভালো, সেটাই সবচেয়ে ভালো এক্সারসাইজ। যাদের সেই সুযোগ নাই, ফ্ল্যাট বাড়িতে থাকেন, তারা ছাদে গিয়ে হাঁটতে পারেন অথবা বাসার মধ্যেই হাঁটতে পারেন, অসুবিধা নাই। তবে খুব একটা ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজ এইখানে আমরা খুব একটা অ্যাডভাইস করব না। যেমন যে সমস্ত এক্সারসাইজ আমরা করি জিমে, সেইগুলো মানে কারণ অ্যাবর্শন হওয়ার তো একটা সম্ভাবনা থাকবেই যদি আমরা বেশি কঠিন এক্সারসাইজ করতে দেই। আমার যেটা মনে হবে যে তারা 2 বেলা হাঁটবেন, ঘরের মধ্যেই যদি হাঁটতে পারেন তাতেও অসুবিধা নাই। তো হাঁটাটা একটু দ্রুত গতিতে হতে হবে যাতে কিছুটা ঘাম বেরোয় অন্তত পক্ষে। আর 2 নম্বর হলো যে খাওয়া দাওয়া অবশ্যই কন্ট্রোল করতে হবে। আমাদের শাকসবজিটা তাদের বেশি খেতে হবে, ফলমূল বিশেষ করে যে ফলে মিষ্টি কম সেই ধরনের ফলমূল খেতে হবে। আর আরেকটা তো আমরা জানি যে ডায়াবেটিসের স্বাভাবিক যে কারণ শর্করা জাতীয় খাদ্যটা একটু কমিয়ে দিতে হবে। আর প্রোটিন খাদ্যটা তো বাড়াতে হবে, কারণ বাচ্চার বেড়ে ওঠার জন্য প্রোটিনের দরকার। তো সুতরাং খালি আমি ডায়েট পুরোপুরি রেস্ট্রিক্ট করে দিলাম, এটা কিন্তু ঠিক না। ডায়েটের পুনর্বিন্যাস করতে হবে, এবং সেটা যদি ওনারা নিজেরা না করতে পারেন, আমার মনে হয় যে একজন ভালো ডায়েটিশিয়ানের কাছ থেকে এই পরামর্শটা নিতে হবে। আজকাল অনেক জায়গায় তারা আছেন এবং পরামর্শ দিতে পারেন। জি স্যার, এবার নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য হচ্ছে করোনা কালে ঘরে থাকি, মা ও শিশুকে নিরাপদ রাখি। এই কথাটা তো স্যার আগামীকাল থেকে খুব কঠিন হয়ে যাবে, কারণ আমরা ঘরে থাকছি না, যারা কাজ করি বাইরে যাব, আর পরিবারের সদস্য যিনি কাজ করেন তিনিও বাইরে যাবেন। তো এক্ষেত্রে অনেকের প্রেগনেন্সি এখন আছেন 7 মাস 8 মাস, বা অনেকে নেয়ার টু ডেলিভারি। এক্ষেত্রে অনেকে বলেছেন যে তারা যে হাসপাতাল বা ক্লিনিকে দেখাতেন সেটি হয়তো এই মুহূর্তে বন্ধ আছে, অথবা প্রাইভেট চেম্বারে যে ডাক্তারকে দেখাতেন তিনিও হয়তো এই মুহূর্তে বসছেন না। তাহলে যারা নিয়ার টু ডেলিভারি, তাদের ডেলিভারিটা আসলে কিভাবে নিশ্চিন্তে করা যায়, বা তারা কোথায় বা এখন যোগাযোগ করবেন? পত্র পত্রিকায় দেখেছি অনেকে ঘুরছেন তো ঘুরছেন, কোথাও জায়গা পাচ্ছেন না। হয়তো প্রেগনেন্সিতে একটু জ্বর বা ঠান্ডা শ্বাসকষ্ট বা হাঁচি কাশি থাকলে কেউ ভর্তি নিচ্ছেন না। এই মানুষগুলোর জায়গা স্যার কোথায় হবে? এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এখন কথা হচ্ছে যে এরা অনেকেই কিন্তু আসলে করোনার রোগী না, সাধারণ সর্দি কাশি যেটা আছে সেটা। কিন্তু যখন কোনো হাসপাতালে যান, এই ধরনের কোনো উপসর্গ থাকলে সেই হাসপাতাল তাদেরকে নিতে চায় না, কারণ একটা স্টিগমা হয়ে যায়। তখন সবাই বলবে যে এইখানে করোনা রোগী ছিল, সেইখানে আবার অন্য রোগীরা থাকতে চাইবে না। আমার মনে হয় যে জিনিসটা করা উচিত, এবং আমরা বোধহয় সরকারও বোধহয় এখন ডিসিশন নিয়েছে যে করোনা হাসপাতালে পাঠানো মানে একটা স্টিগমার মতো হয়ে যায়। তো সুতরাং একই হাসপাতালে যেখানে ডেলিভারির ব্যবস্থা আছে তার একটা অংশ আলাদা করে নিতে হবে, যেখানে সাসপেক্টেড করোনা পেশেন্টদের আমরা ভর্তি করব, এবং তারা বেশ কিছুটা আলাদা থাকবে অন্য রোগীদের থেকে। কিন্তু ডেলিভারির সময় তাদেরকে যেটুকু যত্ন দেওয়া উচিত সেটুকু যত্ন দিতে হবে। তার জন্য যদি দরকার হয় লেবার রুম ভাগ করে নিতে হবে, এবং যে ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী ডেলিভারি করাবেন তিনি সম্পূর্ণভাবে পিপিই পরে এই ডেলিভারিটা করাবেন, যাতে তার নিজের সংক্রমণ না হয় এবং তার থেকেও রোগীর মধ্যে কোনো সংক্রমণ হওয়ার সম্ভাবনা না থাকে। এদেরকে যত্ন না নেওয়ার তো কোনো কারণ নাই। তারা যত্ন তো তাদের প্রাপ্য, তারা সেফ ডেলিভারি তো তাদের করাতে হবে। সুতরাং আমরা যদি না করি এটা তো তাদের প্রতি অন্যায় করা হবে। আমার মনে হয় প্রাইভেট হাসপাতাল হোক অথবা সরকারি হাসপাতাল হোক, সব জায়গায় একটা আলাদা জায়গা আলাদা করে রাখতে হবে, যেখানে এই রোগীগুলোকে আমরা ভর্তি করে রাখতে পারবো এবং অন্য রোগীদের সাথে তারা মিশবে না। তারপরে যে
রোগের লক্ষণ দেখে, প্রোগ্রেস দেখে তারপরে আমরা ডিসাইড করব যে কখন কিভাবে কি করা যায়। তবে এই জি। একটা জিনিস, যদি সন্দেহ হয় ডাক্তারকেও সাবধানতা অবলম্বন করতে হবে, আর রুগীকেও আমরা যতটা পারবো, যদি রুগী কোনো কারণে কোভিড-19 পজিটিভ হয়ে থাকে তার থেকেও যাতে সংক্রমণ না হয়, তার জন্য যে সমস্ত সাবধানতা অবলম্বন করার সেটা আমরা করব। জি। স্যার, অনেকে প্রশ্ন করেছেন এই মুহূর্তে ৫ মাসের প্রেগন্যান্সি নিয়ে তারা আছেন। টিটি টিকার ডেট চলে এসেছে। শুধু টিকা দেওয়ার জন্য কি এই মুহূর্তে হাসপাতালে যাবেন নাকি একটু দেরি করবেন স্যার? আসলে এদের সংখ্যা কিন্তু খুব বেশি না। আমাদের মানে টিকাদান কর্মসূচিটা এত ভালো যে অনেক পেশেন্টেরই আমরা দেখব যে তারা অলরেডি তাদের চাইল্ডহুডে যে টিকা পাওয়ার কথা সেটা পেয়ে আসছেন, এবং কেউ কেউ বলে যে এটা যদি ইমিউনিটিটা ভালো হয় তাহলে পরবর্তীতে টিকা হয়তো না নিলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু সাবধানতার জন্য আমরা এই টিকাটা দিয়ে দিই। তাহলে যার আগে টিকা নেওয়ার ইতিহাস আছে তিনি হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন, অসুবিধা কিছু নাই। আর যার আগে কোনো টিকাই নেওয়া নাই তাকে অবশ্য আমার মনে হয় এই টিকাটা নিয়ে নিতে হবে, এবং এই জন্য যে খুব বেশি দূর যেতে হবে তা না, খুব কাছাকাছি অনেক জায়গায় স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে গিয়ে এই টিকাটা নিয়ে আসা যাবে, এবং এগুলো খোলা আছে রোগীদের এই সার্ভিসটা দেওয়ার জন্য। জি। স্যার, আপনার আরেকজন রোগী প্রশ্ন করেছেন যে ওনার পিসিও ছিল। এরপরে উনি কনসিভ করেন অনেক কষ্ট করে। তারপরে যেটা হয় যে ৫ মাস বয়সের প্রেগন্যান্সিতে হঠাৎ ব্যথা ওঠে, ব্লিডিং শুরু হয়, বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। সেই বাচ্চাটা জন্মের পরে ১ দিন বেঁচে ছিল। এখন ওনার প্রশ্ন হচ্ছে সেই সময় প্লাসেন্টাটা নিচে ছিল এবং ব্লিডিং হয়েছে। এখন তো উনি আবার প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে কি এই ঘটনা আবার পুনরাবৃত্তি হতে পারে কিনা? সম্ভাবনা খুবই কম এই জিনিস যে আবার হবে। যেমন যদি প্রথম ৩ মাসের মধ্যে অ্যাবর্শন হয় তাহলে আরেকবার হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু যে পেশেন্টের ৫ মাস ৬ মাসে গিয়ে তারপরে একটা অ্যাবর্শন হয়েছে, এটাকে আমাকে একটা দুর্ঘটনা বলে ধরে নিতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তী প্রেগনেন্সিতে উনি যদি যথার্থ সাবধানতা অবলম্বন করেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই মুহূর্তে ৪ মাসের প্রেগন্যান্সি, ৪ মাস ধরেই স্যার তার কোনো ধরনের ওয়েট বাড়ছে না। ওনার ওজন ৫১ কেজিই আছে। এটা কি কোনো সমস্যা তৈরি করতে পারে কিনা ওনার জন্য বা বাচ্চার জন্য? আসলে প্রথম ৩ মাসের মধ্যে সাধারণত ওজন বাড়ে না, কেউর কেউর হয়তো ওজন কমে কারণ খিদাটা কমে যায়, কেউর বমি হয় ইত্যাদি। ৪ মাস থেকে ওজনটা বাড়া উচিত। তো সুতরাং ১ মাসের ডিফারেন্সে যদি তার ওজন না বেড়ে থাকে আমার মনে হয় আপাতত খুব একটা চিন্তা করার মতো কিছু নাই। আর ২ নম্বর হলো আমরা যেভাবে মায়েদের ওজন দেখি বেশিরভাগ ক্ষেত্রে সেটাও যে খুব অ্যাকিউরেট তা না, কারণ যে স্কেল দিয়ে আমরা দেখি সেই স্কেলগুলো সবসময় ওয়েল ক্যালিব্রেটেড না। তো সুতরাং একটা ওজন কি ১ মাস অন্তর ২টা ওজন দেখে আমরা খুব চিন্তিত হব না। আমরা দেখব তার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, যথেষ্ট পরিমাণ খাবার উনি খাচ্ছেন কিনা, যদি দরকার হয় কিছু সাপ্লিমেন্টেশন তাকে আমরা দিব, আর তারপরে আমরা এই ওজনটা আবার চেক করব। যদি পারসিস্টেন্টলি ওজন কমই থাকে, একেবারেই না বাড়ে, তখন হয়তো আমাদের অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আমি যতটুকু মনে করি যে এই অবস্থায় ৪ মাসে ওজন বাড়ছে না, এটা খুব একটা চিন্তার কারণ কিছু নয়। জি। স্যার, একজন প্রশ্ন করেছেন যে তার ক্যান্সার আছেন, উনি কেমোথেরাপি পান। সেক্ষেত্রে এমব্রায়ো প্রিজার্ভেশন এর একটা প্ল্যান ওনাদের ছিল। এক্ষেত্রে আজকের পরে ৪ সপ্তাহ পর থেকে ওনার কেমোটা শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে কি ওভুলেশন ইন্ডাকশন এই মুহূর্তে শুরু করা যাবে কিনা স্যার? এখন এটার কথা হলো যে ক্যান্সারের চিকিৎসা তো জরুরি, আবার একবার যদি কেমোথেরাপি অথবা এই ধরনের চিকিৎসা শুরু করা হয় তখন তো আর ওভাম আর এমব্রিও প্রিজার্ভ করার কোনো সুযোগ থাকবে না। তো এখন যেটা হচ্ছে ওনাকে যদি আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে তারপরে ইক্সি করে তারপরে সেটাকে যদি প্রিজার্ভ করতে চাই, একটু সময় সাপেক্ষ হতে পারে, অসুবিধা কিছু নাই। আজকাল কেউ কেউ কিন্তু এমব্রিও প্রিজার্ভ না করে গ্যামেট প্রিজার্ভেশন করার চেষ্টা করছে, এবং তারা বলে যে সুযোগ সুবিধা থাকলে রেজাল্ট মোটামুটি একই। আমাদের দেশে এখনো গ্যামেট প্রিজার্ভেশনটা অত ভালো হচ্ছে না।
আমি বলবো যে এই পেশেন্টকে আমরা ধরে নিব যে তার এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, সেখানে তাকে ভবিষ্যৎ সন্তান ধারণের জন্য একটা আইভিএফ ইক্সি করে এমব্রিওটা প্রিজার্ভ করাটা উচিত কেমোথেরাপি শুরু করার আগে। কারণ কেমোথেরাপি আর খুব বেশি দিন তো ডিলে করা যাবে না, বিলম্বিত করা যাবে না। জি স্যার, এমডি ফাতিউল্লাহ হাসান আপনার কাছে প্রশ্ন করেছে যে আপনার কাছে জানুয়ারি মাসে ওনাদের আইইউআই হয়েছিল, এরপর তার স্ত্রী কনসিভ করেননি, আপনি তাদেরকে এন্ডো ফ্রি 3 মাসের জন্য স্যার প্রেসক্রাইব করেছিলেন এবং এপ্রিল মাসে একটা টিভিএস করতে বলেছিলেন। যেহেতু করোনার এই সংকটের জন্য ওনারা আসতে পারেননি, টিভিএস করতে পারেননি। তো বর্তমান পরিস্থিতিতে আসলে স্যার ওনাদের করণীয় কি আছে? এন্ডো ফ্রি ট্যাবলেট দিয়েছে, এখন করানো যে ওষুধ যদি শেষ না হয়ে গিয়ে থাকে তারা কোর্সটা কমপ্লিট করবেন। আর যদি ওষুধের কোর্স শেষ হয়ে যায় তাহলে এরপর থেকে আমি মোটামুটি ভাবছি যে আগামী মাসের 1 তারিখ থেকে কিছুটা টেলিমেডিসিন সুযোগ আমরা সৃষ্টি করব। তার মাধ্যমে উনি হয়তো উপদেশ নিতে পারবেন, তার আগের চিকিৎসার কাগজপত্রগুলো আমাদেরকে দেখতে হবে। তো সুতরাং আমার মনে হয় একটু ধৈর্য ধরতে হবে। জি, একটু ধৈর্য ধরলে উনি আপনার কাছে চিকিৎসা নিতে পারবেন। স্যার আয়রা আলী আপনার কাছে প্রশ্ন করেছে যে প্রথমে তার 22 সপ্তাহে একটা প্রেগন্যান্সি নষ্ট হয়ে যায়, সে সময় তাকে বলা হয়েছিল সার্ভিক্সে ইনকম্পিটেন্স আছে। এরপরে এই মার্চের 6 তারিখে আবার 5 সপ্তাহের একটা প্রেগন্যান্সি স্যার মিসক্যারেজ হয়ে গেছে। এই মুহূর্তে তার প্রলং মিনিস্ট্রেশন হচ্ছে, উনি আবার বেবিও নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে উনি আসলে কি করবেন স্যার? আসলে এই দুটো যে বাচ্চা নষ্ট হলো পরপর, আমার মনে হয় একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নাই, দুটো বিভিন্ন কারণে। যদি প্রথমটা হয়ে থাকে সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য, এর জন্য কিন্তু প্রথম 3 মাসের মধ্যে সন্তান নষ্ট হয় না, তাহলে এর অন্য কোনো কারণ আছে। তো দুটো আমার মনে হয় আনফর্চুনেট ঘটনা তার লাইফে ঘটেছে, কিন্তু একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নাই। এখন যেটা হচ্ছে যে আমরা তো এমনিতেই বলি একটা প্রেগনেন্সি নষ্ট হয়ে গেলে কিছুদিন গ্যাপ দেওয়া, শারীরিক এবং মানসিকভাবে আবার প্রস্তুতি নিয়ে তারপরে সন্তানের চেষ্টা করা উচিত। এখন যে উপসর্গগুলো আছে আমার মনে হয় তার আপাতত এই উপসর্গগুলো চিকিৎসা করা উচিত এবং তারপরে অন্ততপক্ষে মাস 3 গ্যাপ দিয়ে তারপরে হয়তো আবার নতুন করে তাকে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। জি স্যার, আরেকজন প্রশ্ন করেছেন যে যাদের বারবার প্রেগন্যান্সি লস্ট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি অ্যাসপিরিন ওষুধটা কোনো কাজে দিতে পারে কিনা, কিংবা প্রোজেস্টেরন ইনজেকশন কোনো কাজে দিতে পারে কিনা স্যার? এই সম্পর্কে কিছুটা কথা আছে। যেমন আমরা জানি যে কেউ শরীরে যদি এক ধরনের অ্যান্টিবডি থাকে, যেমন যেটাকে আমরা বলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, তাতে বারবার অ্যাবর্শন হওয়ার সম্ভাবনাটা থাকে। এই ধরনের পেশেন্টদের যদি ভবিষ্যতে যাতে অ্যাবর্শন না হয় সেই সাবধানতার জন্য অ্যাসপিরিন দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে এটা হয়তো কিছুটা প্রোটেকশন দেয়। এর বিকল্প যেটা ইঞ্জেকশন নিতে হয়, লো মলিকুলার ওয়েট হেপারিন, সেটাও দেওয়া যেতে পারে। তবে আমার মনে হয় যে এই পেশেন্টের বেলায় আগে আমাদের প্রমাণ করতে হবে যে তার এই কারণে অ্যাবর্শন হচ্ছে। তা না হলে কিন্তু খালি অ্যাসপিরিন দিয়ে প্রেগনেন্সিতে খুব একটা লাভ হয় না। আর প্রজেস্টেরনের ব্যাপারেও তাই, বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই যে প্রজেস্টেরন এই ব্যাপারে কার্যকরী। তবে সবাই মনে করে যে প্রজেস্টেরন যেহেতু প্রেগনেন্সি সাপোর্ট দেয়, সন্দেহের বশবর্তী হয়ে এটা দিলে খারাপ না। জি স্যার, আপনার একজন রোগী বলেছেন ওনার এই মুহূর্তের 8 মাসের প্রেগন্যান্সি আছে, সাথে ওনার ডায়াবেটিস আছে, এসএলই আছে, হাইপোথাইরয়েডিজম আছে। তো কালকে থেকে স্যার লকডাউনও তুলে নেওয়া হচ্ছে। তো এতগুলো সমস্যা যেহেতু ওনার সাথে আছে প্রেগন্যান্সির সাথে স্যার, হাইপোথাইরয়েড, ডায়াবেটিস এবং সিস্টেমিক লিউপাস এরিথেমেটাস, ওনার কি ডেলিভারির সময় কোনো ঝুঁকি আছে কিনা স্যার? বা এখন তো সব হাসপাতালগুলোতেই করোনা নন করোনা চিকিৎসা হবে, এক্ষেত্রে হসপিটাল ডেলিভারির সময় কি কোনো ধরনের অতিরিক্ত ঝুঁকিতে উনি পড়বেন কিনা? এটা তো আসলে ওনার একটা হাইলি কমপ্লিকেটেড প্রেগনেন্সি, তো এর ম্যানেজমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এমনকি এমনও হতে পারে যে এই পেশেন্টকে আমরা ডেলিভারি ডেট পর্যন্ত যেতেই দিব না, অথবা তাকে নিজে নিজে ব্যথা উঠুক এটা আমরা চাইবো না। আমরা দেখবো যখন বাচ্চার রিস্কটা বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেগুলো আমাদের হাতে আছে, এমনও হতে পারে যে সময়ের আগে
হয়তো তাকে আমরা ডেলিভারি করিয়ে দিব। আর এই সমস্ত পেশেন্টদের দেখা যায় যদি প্রিম্যাচুর ডেলিভারি আমরা করি, তাহলে আগে কিছু চিকিৎসা দিলে বাচ্চার পরবর্তীতে জন্মের পরে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে। এবং সবাই আমরা জানি যে এখন এটা নিয়ম যে অ্যান্টিনেটাল স্টেরয়েড আমরা দিব এই সমস্ত পেশেন্টকে, যদি আমাকে সময়ের বেশ কিছুটা আগে ডেলিভারি করে দিতে হয়। এইগুলো হাইলি কমপ্লিকেটেড কেস, ওনাদের আসলে এই রেগুলার চেক আপে থাকতে হবে এবং বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করতে হবে এবং তার বেসিস করে কিন্তু আমরা একটা ডিসিশন নিব। এর আগে থেকে কি হবে, কখন কি করব, ওনাকে ডেলিভারিতে আমরা যেতে দেবো কি না, এটা কিন্তু আগে থেকে বলা যাবে না। জি স্যার, একজন প্রশ্ন করেছেন যে কোভিড যদি উনি পজিটিভ হয় সেক্ষেত্রে কি স্টেরয়েড ইনজেকশন দিতে কোনো মানা আছে কিনা স্যার? আমি যতদূর জানি না, কোভিডের মধ্যে স্টেরয়েড ইনজেকশন দিতে কোনো অসুবিধা নাই। জি, এটা ব্যাকটেরিয়ার ইনফেকশনের মতো না, যেখানে হয়তো ইনফেকশনটা বাড়ার সম্ভাবনা থাকবে। ভাইরাসের বেলায় কিন্তু এটা খুব একটা প্রযোজ্য না। জি স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার প্রচুর রোগী প্রচুর প্রশ্ন করেছেন, সময়ের অভাবে আসলে আর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। একটি প্রশ্ন স্যার রাখতেই হচ্ছে শেষ বেলায়, যে আগে যার নর্মাল ডেলিভারি বা সিজার হতো, যে কয়দিন আমরা আসলে রোগীগুলোকে রাখতাম, এখন কোভিড এর এই ক্রাইসিস মোমেন্টে কি তাদেরকে একটু আর্লি আমরা হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিব কিনা? এবং স্যার একটু যাওয়ার আগে যদি কিছু আশা জাগা নিয়ে কথা বলেন গর্ভবতী মায়েদের জন্য, যে ওনারা আসলে কিভাবে ভালো থাকবেন, যদি স্যার একটু বলতেন। একটা জিনিস হলো যে পৃথিবীর অনেক দেশে আছে যেখানে ওরা প্রত্যেকটা হাসপাতালের বেডের কস্ট হিসাব করে। সেখানে কিন্তু তাদের উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব রুগীকে বাসায় পাঠিয়ে দেওয়া। এমনও বিদেশে হয় যে সিজারের 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে পেশেন্টকে বাসায় চলে যেতে হয় হাসপাতালের খরচ কমানোর জন্য। তো তাতে যে খুব একটা কমপ্লিকেশন বাড়ে তা না, কিন্তু আমাদের একটু ট্র্যাডিশন, মানে সবাই মনে করে যে একটা বড় অপারেশন হলে 4-5 দিন অন্ততপক্ষে হাসপাতালে অবজারভেশনে থাকা উচিত। তা আমার মনে হয় এখানেও আমাদের ভাগ করতে হবে, যে সমস্ত রোগী সুস্থ চলাফেরা করতে পারছেন, নিজেদের বাচ্চার যত্ন নিতে পারছেন, তাদের বেশি দিন হাসপাতালে থাকাটা দরকার নাই, তারা বাসায় চলে গেলেই ভালো থাকবেন। আর যাদের কমপ্লিকেশন আছে, অসুবিধা আছে, তাদের অবশ্যই থাকতে হবে, জোর করে হাসপাতাল থেকে তাদেরকে বের করে দেওয়া যাবে না। তবে আমি যেটা মনে করি যে কোভিড-19 একটা দুর্যোগের মতো আমাদের জন্য, এবং এই দুর্যোগের মধ্যে গর্ভবতী মা যারা আছেন তারা হয়তো এই দুর্যোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়বে তাদের, কারণ তাদের শরীরের ইমিউনিটি হয়তো কিছুটা কমে যায়। তবে এখন পর্যন্ত দেখা যায় নাই যে গর্ভবতী মারা কোভিড-19 আক্রান্ত হয়ে বেশি সংখ্যায় মারা যাচ্ছেন, কি এই ধরনের কিছু না। সুতরাং ওই দিক দিয়ে চিন্তা করার মতো খুব একটা কিছু নাই। তবে যেটা বললাম যে এখনো অনাগত সন্তানের উপরে এই ভাইরাসের কি এফেক্ট সেটা আমরা ভালোভাবে জানি না। সুতরাং তাদের সবাইকে সাবধান থাকতে হবে যাতে তারা এই করোনায় আক্রান্ত না হন এবং করোনায় আক্রান্ত রোগীদের থেকে দূরে থাকেন। বাইরে যত কম যাওয়া যায় ততই ভালো। বাড়ির কর্তা অথবা মানুষজন যারা বাইরে যায় তারা যাতে ঘরে ঢোকার আগে যথেষ্ট সাবধানতা নিয়ে ঢোকে, এটাও তাকে লক্ষ্য রাখতে হবে। আমি মনে করি অতটা ভয় পাওয়ার কিছু নাই। এই দুর্যোগ আছে, দুর্যোগ চলে যাবে, এবং যারা সন্তান সম্ভব আশা করি এর জন্য তাদের অনাগত সন্তানের খুব একটা অসুবিধা হবে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রোগীদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই করোনার আমলে আমরা সবাই ভালো থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং যে মায়েরা গর্ভবতী হয়ে গেছেন তারা সাবধানে থাকবেন, যারা হন নাই এবং যাদের সন্তান নেওয়া একটা জরুরি নয়, তারা দয়া করে কয়েক মাস অপেক্ষা করে দেখেন, তারপরে সন্তানের জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী স্বাস্থ্য নিয়ে, যেখানে কথা বলা হয় নুবিস্তা ফার্মার সৌজন্যে আই হেলথে। প্রফেসর টি চৌধুরী স্যার আমাদেরকে জানাচ্ছিলেন ভয় পাওয়ার কিছু নেই, সংকট সহসাই কেটে যাবে। আশা করছি সকল গর্ভবতী মা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, সেই আশাই করছি। অসংখ্য